বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ, পোশাক রপ্তানিতে অশনি সংকেত, চরমভাবে হোঁচট খাওয়ার শঙ্কা বিশ্লেষকদের। দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে, বিমস্টেক ইয়ং জেন ফোরামে বললেন প্রধান উপদেষ্টা। মোদির সঙ্গে বৈঠক কাল। পার্বত্য চট্টগ্রামের সকল সহিংসতার মূল কারণ চাঁদাবাজি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের কিছু মিডিয়ার কাজই হচ্ছে মিথ্যা বলা। দেখছিলেন ক্রন সিমেন্ট সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে আমদানি হয় এমন প্রতিটি দেশের পণ্যের উপর কমপক্ষে 10% শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বাংলাদেশি পণ্যে শুল্কের পরিমাণ 15 থেকে বাড়িয়ে 1 লাফে করেছেন 37%। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আমেরিকার অর্থনীতিকে পুনর্নির্মাণের উদ্দেশ্যেই এই শুল্ক আরোপ, যদিও মার্কিন মিত্রসহ বিভিন্ন দেশ একে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে। পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব নেতারা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। That we began to make America wealthy again. যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 9 এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। শুধু বাংলাদেশেই নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনর্নির্মাণের নতুন কৌশলের ফাঁদে পড়েছে ভারত, পাকিস্তান, চীন সহ আরও অনেক দেশ। বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এই শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। My fellow Americans, this is Liberation Day. Waiting for a long time. দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। বলেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে কাছের দূরের অনেক দেশ লুটে খাচ্ছে, তাই শুল্ক আরোপের দিনটিকে আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণীয় করে রাখতে চান তিনি। কয়েক দশক ধরে আমাদের দেশকে কাছের দূরের বন্ধু শত্রু নির্বিশেষে বিভিন্ন দেশ লুটে নিয়েছে। বিদেশিরা আমাদের একসময় সুন্দর আমেরিকার স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আজকের দিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। দেশটিতে বছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয় প্রায় $8.4 বিলিয়ন। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় $7.34 বিলিয়ন। তাই এই খাতের ব্যবসায়ীরা উদ্বিগ্ন। বাংলাদেশের পাশাপাশি ভারতের পণ্যের ওপর 26%, পাকিস্তানে 29%, শ্রীলঙ্কার ওপর 44% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে 20%। ট্রাম্পের এই নতুন ঘোষণাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে অনেক দেশ। মার্কিন মিত্র অস্ট্রেলিয়াও অযৌক্তিক বলে এর সমালোচনা করেছে। এই সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছে ইতালি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি চরমভাবে হোঁচট খাওয়ার শঙ্কা করছেন রপ্তানিকারকরা। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে পণ্য মূল্যে। উচ্চ হারে শুল্ক আরোপ দেশটিতে মূল্যস্ফীতি উস্কে দিলে ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমবে। এর ফলে দীর্ঘমেয়াদে ভুক্তভোগী হবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বিশ্বের বিভিন্ন দেশে যত পোশাক রপ্তানি হয় তার প্রায় 50%ই যায় ইউরোপের দেশগুলোতে। একক দেশ হিসাবে সবচেয়ে বেশি 19% পোশাক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। দেশটিতে পোশাক রপ্তানিতে এতদিন 15% শুল্ক দিতে হলেও ট্রাম্পের নতুন বাণিজ্য যুদ্ধের ঘোষণায় বাংলাদেশকে গুনতে হবে বাড়তি শুল্ক। আমাদের প্রায় 17% ট্যারিফ আমরা দিতাম, তার মানে কিন্তু আমাদের অ্যারাউন্ড 54% ট্যারিফ এখন হবে। এটা হচ্ছে আমাদের খারাপ দিকটা, যে আমাদের কস্ট, আমাদের বলতে আমাদের যারা ইম্পোর্টার বা বায়ার তাদের কস্ট বেড়ে যাবে, ওদের রিটেল বাংলাদেশের প্রোডাক্টের রিটেল প্রাইসে বেড়ে যাবে। আর একটু পজিটিভ সাইডটা যদি আবার দেখি, যে অন্য কম্পিটিটর যারা আমাদের আছে তাদের সবারও কিন্তু ট্যারিফ কম বেশি বাংলাদেশের বেড়েছে। যুক্তরাষ্ট্র যত পণ্য আমদানি করে তার প্রায় 9%ই যায় এদেশ থেকে। দেশটিতে বছরে রপ্তানি হয় $800 কোটি পণ্য, যার বড় অংশই তৈরি পোশাক। ডেফিনেটলি আমাদের জন্য এটা মানে এখনও যদি আমরা ওদের সাথে একটা নেগোসিয়েশন করতে পারি বা ওদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি আমরা ট্যারিফ কমায় আনি, ইমিডিয়েটলি অ্যাক্ট করি, তাহলেও কিন্তু আমাদের এখানে কমানোর সুযোগ আছে। কোনোভাবেই আমাদের যে কম্পিটিটররা আছে বা যাদেরকে আমরা ভবিষ্যৎ কম্পিটিটর মনে করছি, তাদের থেকে আমাদের প্রোডাক্টটাকে এক্সপেন্সিভ করা যাবে না। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দেশের পণ্যের উপর উচ্চ মাত্রার শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বাড়বে। দীর্ঘমেয়াদে যার ভুক্তভোগী হবে বাংলাদেশ। এখন যে পরিস্থিতি, তাতে আবার একটা নতুন এক ধরনের মেরুকরণ হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন অন্যান্য দেশের উপরে উচ্চ শুল্ক আরোপ করছে, অন্যান্য দেশও মার্কিন পণ্যের উপরে উচ্চ শুল্ক আরোপ করছে। এর ফলে যেটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু পণ্য মূল্য বেড়ে যাবে
এবং মূল্যস্ফীতি বেড়ে যাবার একটা আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা মার্কিন বাজারে। বৈশ্বিক প্রবৃদ্ধি যদি স্রোতগতি হয় এবং তার কারণে যদি পণ্য চাহিদা, ভোক্তার ক্রয় ক্ষমতা যদি সীমিত হয়ে আসে, তাহলে কিন্তু আমরাও কিন্তু এর ফলে ভুক্তভোগী হব এবং আমাদের রপ্তানিও কিন্তু তখন স্রোত হয়ে যেতে পারে। রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে একক দেশের উপর নির্ভরশীলতা কমানো এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রচলিত ব্যবস্থায় বিশ্ব পরিবর্তন সম্ভব নয়, পরিবর্তন চাইলে পদ্ধতি বদলাতে হবে। ব্যাংককে বিমস্টেক ইয়াং জেন ফোরামে দেয়া বক্তব্যে তিনি বলেন, নতুন সভ্যতা গড়তে চাইলে চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে হবে। এদিকে বিমস্টেক সামিটের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক হবে শুক্রবার। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দুদিনের সফর শুরুতে ব্যাংককে পৌঁছে বিমস্টেক ইয়াংজেন ফোরামে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা, ক্ষুদ্র ঋণ 3.0 নিয়ে তরুণদের সামনে নিজের মত উপস্থাপন করেন। বলেন, লোভ মানব সমাজকে ধ্বংস করেছে, বিশ্ব বাঁচাতে দরকার নতুন সভ্যতা। প্রধান উপদেষ্টা স্মরণ করে দেন, মানবাধিকারের সাথে একটি দেশের সবকিছু জড়িত। If you want to change the world, you have to change the system. There's no other option for you, no matter how you argue with it. If you go by the same road, you'll always get to the same destination. If you want to go to a new destination, you have to build a new road. নতুন সভ্যতা গড়তে চাইলে চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে আহ্বান জানান। You are born as an entrepreneur. So I bring the entrepreneurship at the center. Every child has to grow up as an entrepreneur. Our schooling, our education system change itself. You teach young people to become an entrepreneur, not to become a job seeker. এক প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, মানুষ মানে সম্ভাবনার টেকসই ভবিষ্যৎ। বাংলাদেশের বিগত সরকারের চিন্তা ছিল মানুষকে কিভাবে দমন করতে হবে, এমন ধারণা পাল্টে নতুন নকশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার। People's perception in Bangladesh government is a kind of a terror machine. You create trouble for them. It's the purpose of the government is to create trouble, not solve your trouble, but to create new trouble for you. So if you see a government guy, you stay away from him. And that's completely counter to the whole idea of government. So it needs overhauling of great magnitude to make sure that you become. So when you see a government guy, you feel relieved that, okay, I have a government guy next to me. I'll be protected. It takes a lot of practicing, a lot of redesigning inside the government. Hopefully someday we'll be able to do that. এর আগে 7 দেশের আঞ্চলিক জোট বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি। বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরণ সিন্দরপাড়ি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ট্রেন, লঞ্চ ও বাস সহ নানা যানবাহনে চড়ে ফিরছেন তারা। প্রতি ঈদে যাত্রাপথে দীর্ঘ যানজট সহ নানা ভোগান্তি থাকলেও এবার নির্বিঘ্নে ফিরছেন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। ঈদ ফেরত যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতে থাকে ট্রেন। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে নগরীতে ফিরে যাত্রীরা জানান, ঈদে ফিরতি যাত্রাও ছিল বেশ স্বস্তির। আমি গত 7-8 বছর তুলনায় এবার খুবই ভালোভাবে যেতে পারছি। আমি হইলাম আমার দাদু বাড়িতে গেছিলাম। আচ্ছা, পরে হলো এসে পড়ছি। ঈদ কেমন করছো? ঈদ খুব ভালো করছি। আজকে জার্নিটা মোটামুটি ভালোই ছিল, আমাদের ভিড় কম ছিল। আমি জামালপুর থেকে আসতেছি। ঈদে তো আমার দাদু বাড়ি ছিলাম আর নানু বাড়িও ঘুরছি। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে চড়েও রাজধানীতে আসেন যাত্রীরা। অন্যান্য বারের চেয়ে এবারের ঈদ শেষে নির্বিঘ্নে রাজধানীতে ফেরার কথা জানান তারাও। অনেক আরামদায়কভাবে চলে আসছে এবং যাওয়ার সময় খুব আরামদায়কভাবে গেছে এবং রাস্তায় কোনো রকম সমস্যার সৃষ্টি হয় নাই। যখন ঢাকা থেকে যাই তখন ভাড়া ছিল ডাবল, আর আসার টাইমে ভাড়া নিয়ন্ত্রণ আছে, কোনো সমস্যা নেই। অ্যাপ্রক্সিমেটলি 2-2.5 ঘন্টা লাগে সাধারণত যাতায়াত করতে, আজকে তো 1 ঘন্টা 20-30 মিনিটে চলে আসলাম। না, অন্যান্য ঈদের সাথে তুলনা করলে ঈদের যাত্রা যাইতেও সুবিধা হয়েছে, আসতেও সুবিধা হয়েছে। এদিকে ঈদের চতুর্থ দিনেও ব্যস্ত নগরীতে নেই কোলাহল। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে নেই যানজট। যাত্রী কম থাকায় পরিবহন শ্রমিকরা হতাশ হলেও ফাঁকা নগরীতে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। এখন খুব অবস্থা খারাপ, বাজার ভালো না, যাত্রী নাই,
খালি খালি রাস্তায় খালি 10-15 জন নিয়ে গাড়ি নিয়ে চলাফেরা করি, তেলের টাকা হয় না। যাতে নাই স্যার, আমরা যা আসি তেল আর মাহাজনও দিতে পারি না অনেক সময়। কেউ গ্রামে গেছে, কেউ ঘুরতে গেছে, সেই হিসাবে তো ঢাকা শহর ফাঁকা থাকবেই, এটাই স্বাভাবিক। সেই জন্য ঘুরতে ভালোই লাগতে আছে, ঘুরতে আসছি। মেয়েকে নিয়ে আসলে বের হইলে ও অনেক টায়ার্ড হয়ে যায়। যখন অন্য সময় আসি ও থাকতে চায় না, যে বাবা অনেক খারাপ লাগতেছে, এখন ওর ভালো লাগতেছে বিধায় ওকে নিয়ে ঘুরতে বেরোলাম। এবারের ঈদে টানা 9 দিনের ছুটি শেষ হবে শনিবার। রবিবার থেকে পুরনো রূপে ফিরতে পারে রাজধানী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের লম্বা ছুটি রাজধানীবাসী যে পরিপূর্ণভাবে উপভোগ করছেন তা যেন স্পষ্ট করে তুলেছে বিনোদন কেন্দ্রগুলোতে। প্রতিটি বিনোদন কেন্দ্র মানুষের ঢল। শিশু থেকে বৃদ্ধ সবাই যে যার মতো আনন্দ খুঁজে নিচ্ছেন। শিশুদের ছাপিয়ে বড়দেরও গল্প আড্ডায় মুখরিত রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। ঈদের আমেজ এখনও কাটেনি, তাই যেন বলছেন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। সব বিনোদন কেন্দ্রগুলোতেই মানুষের সরব উপস্থিতি। সবাই উপভোগ করছেন ঈদের ছুটিগুলো। ঈদ শেষ, বন্ধু আত্মীয় পরিজনের বাসায় মোটামুটি বেড়ানোও হয়েছে, তাই এবার বিনোদন কেন্দ্রগুলোতে যাবার পালা। আত্মীয় স্বজনের বাসায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম, এখন আজকে বাইরে এসে বাচ্চাদের নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে। আত্মীয় স্বজনের বাসায় যাওয়া শেষ, ওরা সব জায়গায় ঘোরাঘোরা শেষ। ঈদের ছুটিতে সন্তানদের বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে নিয়ে যাবেন, বাবা মায়ের এমন লক্ষ্য থাকে, এমনটা জানালেন অভিভাবকরা। বাচ্চাদের নিয়ে ঘোরার টার্গেট তো সব বাবা মায়ের থাকে, আমরাও ওই টার্গেট নিয়েই বেরোইছি। ঈদে প্রতি ঈদেই টার্গেট থাকে। আজকে আসলাম নব থিয়েটারে, এই যে খেলনাগুলো রাইডসগুলো চড়তে ওরা পছন্দ করে, ভালোবাসে, এর জন্য আসা আর কি। ঈদের সময় একটা টার্গেট থাকে, তাদেরকে নিয়ে একটু আনন্দ উল্লাস করে বেড়ানো, তারা অনেক মজা করে আর কি। জলসিঁড়ি গেছিলাম সকালের দিকে, গিয়ে এখানে ঘুরে আসলাম, এটা দেখবো। তো চাইছিলাম যে 6টার দিকে শো মনে পাবো, তা পাইনি, এখন 7টার শো পাইছি আর কি। ঢুকলাম, বাচ্চারা একটু আনন্দ করবো। ঢাকা শহর ফাঁকা আছে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বাচ্চারা খোলামেলা পরিবেশে ঘুরতে পারতেছে, এই জন্য নিয়ে আসা। শনিবার পর্যন্ত বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের চাপ থাকবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে। শিশু কিশোরদের পাশাপাশি নানা বয়সী মানুষের স্রোত এখন নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে। দর্শনার্থী টানতে বিনোদন কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্ট। উৎসব মুখর চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো, সবখানে উপচে পড়া ভিড়। সারা বছর নানা ব্যস্ততায় যারা ঘোরার সময় পান না, তারা ঈদের ছুটিতে ভিড় করেছেন বন্দরনগরীর চিড়িয়াখানা, পতেঙ্গা সমুদ্র সৈকত, কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। কেউ এসেছেন পরিবার নিয়ে, আবার কেউ বা বন্ধু বান্ধবের সাথে। মা বাবার সাথে এসেছি, বাঘ, সিংহ এগুলোকে দেখেছি, খুব ভালো লেগেছে আমার থেকে। বাচ্চাদেরকে মানে চিড়িয়াখানার বাঘ, সিংহ, হরিণ, হাতি এগুলা দেখাইছি, সব দেখাইছি, মানে ভালোই লাগলো। পরিবারকে নিয়ে সি ওয়ার্ল্ডে ঘুরতে আসলাম, অনেক আনন্দ করলাম, মজা করলাম, আর এখানে পরিবেশটাও দেখলাম খুব সুন্দর। ডান্স করতেছি, আসলে সবাই মিলে আসছি একসাথে, খুবই মজা করতেছি, অনেক এনজয় হচ্ছে। আমার বড় আপু আর বড় দুলাভাই নাই, ওদেরকে অনেক মিস করতেছি। সবার ছুটি, সবাই আসছে, সবকিছু মিলে খুবই আনন্দ উপভোগ করছি। অনেক মানুষ আসছে, সবাই ছুটিতে আমরা সারাদিন অনেক এনজয় করছি। প্রথমবার এখানে আসছি, অনেক ভালো লাগতেছে। বাচ্চারা এনজয় করতে পারে, আমরাও এনজয় করি, প্রতি বছর আসি। এখানে এসে রাইড চললাম, সাঁতার কাটলাম, অনেক মজা লাগছে। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দর্শনার্থী টানতে বিনোদন কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। নিরাপত্তার বিষয়টা আপনারা দেখছেন, প্রচুর দর্শনার্থী আছে, নিরাপত্তার বিষয়টাকে আলাদা করে লক্ষ্য রাখতে হচ্ছে। আর এখানে আমাদের বেস ক্যাম্প আছে, রিসোর্টে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছে। আর বিকালের দিকে হচ্ছে আপনার যেটা লেক ক্রুজটা পছন্দ করে একটু সিনিয়র সিটিজেন যারা, সব মিলায় একটা সব কিছুকে আমরা প্যাকেজে আনতে চেষ্টা করছি। কেবল নগরের বিনোদন কেন্দ্রগুলোই নয়, নগরের বাইরে সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচ, আনোয়ারা পার্কে সমুদ্র সৈকত, ফটিকছড়ির চা বাগান সহ নানা পর্যটন স্পট এখন মুখর নানা বয়সী মানুষের পদচারণায়। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। পাশাপাশি দুই বাসের অসুস্থ প্রতিযোগিতায় আবারও প্রাণ গেল তরতাজা এক তরুণের। রাজধানীর উত্তরায় মর্মান্তিক এই দুর্ঘটনায় মুহূর্তেই লাশ হয়ে গেল রাহুল নামের ওই যুবক। দীর্ঘদিন ধরে চলা সড়কের এই নৈরাজ্য যেন থামছেই না। এদিকে মোটরসাইকেলে থাকা আরেক তরুণ বেঁচে গেছেন অলৌকিকভাবে। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। এভাবে উত্তরার জসিমউদ্দিন সড়কে পড়েছিল রাহুলের নিথর মরদেহ। দুই বাসের পাল্লার মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান এই তরুণ। তো আমরা যখন সামনে গেছি, ওনারে সরানোর চেষ্টা করছি,
তখন দেখি যে পড়ে রয়েছে তার অবস্থা খুব খারাপ, ভয়াবহ অবস্থা। তার হেলমেট পর্যন্ত ভেঙে গেছে এবং মাথা থেকে মচক পর্যন্ত বের হয়ে গেছে। ওদিক থেকে মোটরসাইকেলে আসতেছে, বাসে পিছন থেকে বাড়ি দিয়া উল্টে হেলাইয়া হেলমেট মাথার ভিতরে ভাঙে একবার ঢুকে মস্তক বেরিয়ে গেছে। কথায় আছে রাখে আল্লাহ মারেকে, ঠিক তেমনি এই যাত্রায় রাহুল ঘটনাস্থলে মারা গেলেও প্রাণে বেঁচে যান মোটরসাইকেলের পেছনে বসে থাকা বন্ধু জালাল। কিভাবে এই দুর্ঘটনার কবলে পড়লেন আর তিনিই বা বেঁচে ফিরলেন কিভাবে? যে বাসটা মেরে দিছে মানে উপর ওর মাথার উপর দিয়ে গেছে, ব্রেক ধরতো তাহলে হয়তো আমার বন্ধুরা আজকে থাকতো পয়সা। আর আমি আসছিলাম মানে হয়েছে ওই ইয়ের পিছনের চাক্কার একটু পিছিয়ে। এই তো মোটরসাইকেলের তেল নাই, আমরা ওই যে এয়ারপোর্টের ওই জায়গাতে তেলটা ভরে আপনার রয়েছে আমরা ওই জায়গায় পল্লবীর ওই জায়গায় কাজে যাব। কাজে যাইতে সড়ক দুর্ঘটনায় মানে হয়েছে দুইটা গাড়ি আমাদের চাপ দেয়, চাপ দিয়া মানে হয়েছে একটা আর মানে পিছনের চাক্কাটা যেটা ওইটা ওর মাথার ভিতরে করে। আর আল্লাহর রহমতে মানে আমি কোনোভাবে ওই জায়গাতে বাইসে ফিরি। ঘটনার পর পরিবার ও পুলিশের সহযোগিতায় মরদেহ নেওয়া হয় কর্মীটোলা জেনারেল হাসপাতালে। সেখানে কথা হয় অন্য বাসে থাকা প্রত্যক্ষদর্শী এক নারীর সাথে। বিনিময় গাড়িতে আসতেছিলাম, তখন দেখি যে উনি হচ্ছে রাস্তার মাঝখানে শুয়ে আছে, ব্লাড পড়তেছে, মাথায় হেলমেট আছে। আমরা তো গাড়িতে নামতে তো আর পারবো না, কিন্তু অনেক মানুষ দেখতেছে কিন্তু কেউ আগাইতেছে না। এদিকে ছোট ভাইয়ের এমন হঠাৎ মৃত্যুর খবরে শোকে পাথর বড় ভাই। আমি কিছু জানি না, আমার এক ফ্রেন্ড এসে বলছে, আমি দোকানে ছিলাম তো বলছে যে তোর ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে জসীমউদ্দিনের পাশে। পরে আমি আইসা দেখি যে উনি আর নাই। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। ঈদের সড়ক মহাসড়কে দুর্ঘটনায় 4 দিনে প্রাণ গেছে অন্তত 60 জনের। চিরদিনের জন্য পঙ্গু অনেকে। ভয়াবহ দুর্ঘটনায় ধ্বংস হচ্ছে অনেক পরিবার। বেপরোয়া যান চলাচল, আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকই দুর্ঘটনার মূল কারণ। বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনার লাগাম টেনে ধরতে দরকার সংশ্লিষ্টদের সমন্বয় আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এসএম ফয়জের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ। একই জায়গায় পরপর 3 দিন মর্মান্তিক দুর্ঘটনা। মুহূর্তেই ঝরে গেছে নারী শিশু সহ 15 জনের প্রাণ। শুধু তাই নয়, ঈদের দিন 10 জেলায় সড়কে ঝরেছে তরতাজা আরও 21টি প্রাণ। বগুড়ায় 3, মেহেরপুর 3, গাজীপুরে 2, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া 2, নাটোর, মাগুরা ও ঝিনাইদহে 1 জন করে মারা গেছেন। মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। বগুড়ায় ঈদ উপহার দিতে গিয়ে বাস চাপায় প্রাণ হারিয়েছেন আপন 3 ভাই। বিশেষজ্ঞরা বলছেন অদক্ষ ড্রাইভার, অপরিকল্পিত মহাসড়ক, সচেতনতার অভাব সহ নানা কারণেই প্রতিদিনই সড়কে ঝরছে তরতাজা প্রাণ। ঈদে যা রূপ নিয়েছে মহামারীতে। কি উন্নয়নে যেমন সবার একটা আগ্রহ থাকে, সরকারের থাকে এবং প্রশাসন যন্ত্রের থাকে, কিন্তু মানুষ বাঁচানোর জন্য ছোট ছোট প্রজেক্টগুলি যেগুলি নেওয়া দরকার সেটার ব্যাপারে খুব একটা আগ্রহ থাকে না। সেই কারণে আমি বলবো টেকসইভাবে যদি সড়ক ভিত্তিক যেই এখন দুর্বলতাগুলি আছে, বিশেষ করে এই করিডোরে চিটাগং কক্সবাজারের আঁকাবাঁকা রাস্তা কখনো মহাসড়ক হয় না। দুর্ঘটনা শুধু সড়কের নির্মাণজনিত কারণেই কিন্তু হয় না, অথবা জিওমেট্রিক কারণেও হয় না, পরিবেশগত কারণেও হয়। কে গাড়িগুলি চালাচ্ছে, গাড়িটা কি ফিট কিনা, চালক কি ফিট কিনা। সড়ক, রেল ও নৌ যোগাযোগের দীর্ঘমেয়াদী সমন্বিত ব্যবস্থা ছাড়া অনিরাপদ যোগাযোগ সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। বিআরটিএ রেগুলেটরি অথরিটি হিসাবে যেই অর্পিত দায়িত্ব আছে সেটাও কিন্তু সারা বছর ধরে যদি দেখি তাহলে অবৈধ গাড়িগুলি আসবে না, অবৈধ চালক আসবে না, পরিবেশটা থাকবে হাইওয়ের স্ট্যান্ডার্ডে। পাশাপাশি আমি বলবো হাইওয়ে পুলিশকে তৈরি করা হয়েছে মহাসড়কগুলির কিন্তু নিরাপত্তাটা নিবিড় এনফোর্সমেন্টের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা সারা বছর। কিন্তু ওনারাও জনবলের ঘাটতির কথা বলে মৌসুমি কাজ করেন, টোকেন কাজ করেন। ঘটনা উত্তর চাপে পড়ে কিছু রাডার গান নিয়ে চলে আসেন। এটাকে কিন্তু কখনোই নিবিড় নজরদারি নিয়ন্ত্রণ বলে না। সড়ক দুর্ঘটনা রুখতে এখনই সচেতন হতে হবে সবাইকে, না হয় পৃথিবীর সব রং রূপ দেখার আগেই ঝরে যাবে তরতাজা প্রাণ। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
গাজীপুরে কমিউটার ট্রেনে আগুনের ঘটনায় ৩ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহে ট্রেন চলাচল। সকাল 10:30টায় এই আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী কমিউটার ট্রেনটি শ্রীপুরের ৭ খামাইর এলাকায় পৌঁছালে পাওয়ার কারে আগুনে ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি উদ্ধার করার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল।